1977 পর্যন্ত আমাদের যে ইমার্জেন্সির যে কালো দিনগুলো সেই বিষয়ে তারা কিন্তু পড়ে এসছে। এমনিতে হলে তাদের কিন্তু পড়াশোনার দরকার হতো না, তো তাদেরও জ্ঞান বৃদ্ধি হবে এবং ইতিহাসকে নতুন করে আবার জানবে। আবার জানার পর এখানে তর্ক বিতর্ক, এখানে যারা দুটো জায়গা রাখা হয়েছে, একটা হচ্ছে ট্রেজারি ব্যাংক, একটা অপোজিশন ব্যাংক, এবং সেখানে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এখানে যারা ভালো করবে তাদেরকেও আমার মনে হয় যে পুরস্কৃত করা হবে। তো এটা একটা অভিনব চেষ্টা। আমরা কিন্তু সহজে আমরা অনেক সময় ভুলে যাই অনেক বিষয়। বিশেষ করে ভগবানই হয়তো আমাদের দিয়েছে দুঃখের দিনগুলো যাতে মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। কারণ দুঃখের যদি মাথার মধ্যে থাকে সবসময়, তাহলে একটা মানুষের জীবিত থাকাও কিন্তু সমস্যা। কাজে এটা আমাদের মানে ফিজিওলজিক্যাল যে বিষয় সেটা তো আছেই। আমরা এখানে আমরা সবাই জানি যে 1971-এ যে আমাদের যে ইলেকশন হয়েছিল, এটা 5th পার্লামেন্টারি ইলেকশন, সেই 5th পার্লামেন্টারি ইলেকশনে যার কারণে ইমার্জেন্সি দেওয়া হয়েছিল একটা, সেই ইমার্জেন্সির যিনি নেত্রী ইন্দিরা গান্ধীজি, প্রাক্তন প্রধানমন্ত্রী, উনি উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন 1971-এ। সেখানে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত ইলেকশন হয়েছিল এবং 10 মার্চ ইলেকশন ডিক্লেয়ার হয় এবং উনি রায়বেরেলি থেকে উনি জিতেছিলেন। কিন্তু উনার যে নিয়ারেস্ট যিনি রাইভেল ছিলেন রাজনারায়ণজি, উনি এটাকে কোনো অবস্থায় মেনে নিতে পারেননি। উনি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করলেন, আমরা সবাই জানি। সেই চ্যালেঞ্জের যে মেইন যে বিষয়, সেই বিষয়গুলো নিয়ে উনি সেখানে যখন রিট পিটিশন হয় সেগুলো আনেন, অনেকগুলো বিষয় রেখেছিলেন। কিন্তু দুটো বিষয় ভেরি ইম্পর্টেন্ট, যে কারণে ওই ওনার যে ইলেকশনে জিতেছিলেন, সে ইলেকশন এজেন্ট, একজন গ্যাজেটেড অফিসার সেখানে ইলেকশন এজেন্ট হিসাবে নিযুক্ত করেছিলেন। এবং এই দুটোর উপর ভিত্তি করে এই যিনি জাস্টিস জগমোহনলাল সিনহা 12 জুন 1975-এ উনি ডিক্লেয়ার দেন যে উনার যে ইলেকশন সেটা নাল অ্যান্ড ভয়েড, এবং তারপরেই কিন্তু এই ইমার্জেন্সির বিষয়গুলো আমাদের কাছে এসছে। আমরা সবাই জানি যে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, যেটা 1951, সেখানে বলা হয়েছে, এবং সেকশন 123 সেখানে বলা হয়েছে যে কেউ যদি প্রমাণ করতে পারে যে এই ধরনের মানে নির্বাচনে যদি সরকারের সহযোগিতায় নির্বাচন হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ওই যে অ্যাক্ট সেই অনুসারে তাদের মানে সেটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবেন। সেই অনুযায়ী জাস্টিস সিনহাজি সেই ডিক্লেয়ার করেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি করেছিলেন, তখন সুপ্রিম কোর্টের দরজা উনি নক করলেন এবং সেখানে গিয়ে যখন, এবং 6 বছরের জন্য আমার মাননীয় মন্ত্রী অলরেডি বলেছেন যে 6 বছরের জন্য ওনাকে নির্বাচিত করা হয়েছিল, তখন উনি সুপ্রিম কোর্টের দরজায় গেলেন। সেখান থেকেও দেখা গেল যে বিচারপতি কৃষ্ণা আয়ার উনি তখন বললেন যে না, ঠিক আছে প্রধানমন্ত্রী তুমি থাকতে পারবে, কিন্তু তুমি কোনো ভোটিং রাইট তোমার থাকবে না। শুধু তাই নয়, ভোটিং রাইট এবং কোনো রকম টাকা পয়সা তুমি নিতে পারবে না এবং সরকারি কোনো পদে তুমি থাকতে পারবে না। তো সেই অবস্থার মধ্যে তখনই আমরা সবাই জানি তৎকালীন সময়ে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী ছিল, আমরা সবাই জানি যে সিদ্ধার্থ শঙ্কর রায়, উনাকে উনি ডেকে পাঠালেন এবং উনি নাম করা একজন ব্যারিস্টার ছিলেন, ওনার সাথে পরামর্শ করলেন এবং রাষ্ট্রপতি ফকিরউদ্দিন আহমেদকে উনি প্রেসার করে সেই দিন 25 জুন 1975-এ প্রেসার করে ডিক্লেয়ার করালেন যে ইমার্জেন্সি, এই কালো দিন, যেটাকে আমরা সংবিধান হত্যা দিবস হিসাবে আমরা পালন করি। 50 বছর আমাদের পূর্ণ হলো যে এই 50 বছর, কিন্তু 50 বছরের অনেকেই হয়তো জন্মই হয়নি। তো সেই কারণেই আজকের যে মেইন উদ্দেশ্য এই মক পার্লামেন্ট, সেটার মেইন উদ্দেশ্য হচ্ছে যারা আগামী দিনের যারা প্রজন্ম, যারা আগামী দিন হয়তো রাজনীতিতে আসবেন বা রাজনীতি নিয়ে চর্চা করবেন, সেই বিষয়গুলো তাদেরকে জানানো এবং তার বিষয়ে আলোচনা, তবে অনেক বেশি জ্ঞান বৃদ্ধি হবে এবং মানুষের কাছেও জানাতে পারবেন সংবিধানের যে রক্ষা কবচ, যেটা আমার মাননীয় মন্ত্রী বললেন যে ডক্টর বি.আর. আম্বেদকর যে উনার নেতৃত্বে যে রক্ষা কবচ তৈরি হয়েছিল, তার উপর যে কুঠারাঘাত করেছেন সেইগুলো আমাদের জানা দরকার। আমার মনে আছে
সেই 1975-এ, সেটাও কাকতলীয়। 1975-এ আমি এলাহাবাদে আমি আসছিলাম মধ্যপ্রদেশ থেকে, একদম পূর্ণ যুবক আমি তখন। সেখানে এলাহাবাদে 3 দিন আমি আটকেছিলাম। জর্জ ফার্নান্ডেজ যে তখন ডিক্লেয়ার করে রেল ধর্মঘট সারা ভারতবর্ষে, বহু কষ্টে 3 দিন আমার এখানে থাকতে হয়েছিল। এবং সেখান থেকে আমি হাওড়াতে ট্রেন পাল্টিয়ে পাল্টিয়ে কোনো রকমে পৌঁছলাম এবং আমি ত্রিপুরাতে এসে পৌঁছেছি। আমরা দেখেছি কি অবস্থা ত্রিপুরাতে। আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। আমি মনে আছে যে সে বইটা, যে কোনো বই, সেই বই কিন্তু আপনি সেই নাটকে রবীন্দ্র ভবনে আমার সেই নাটক মঞ্চস্থ হয়েছিল, সেই বই ডিএম অফিসে পাঠাতে হতো। সেখানে কোনো রকম মানে কোনো অপ্রাসঙ্গিক বা এই ধরনের কোনো কথা যেটা নাকি সরকারের গায়ে লাগবে সেটাকে মানে কেটে সেটাকে সিল মেরে তবেই তোমার যে কোনো মানে যে ডায়লগগুলো আছে তবে তুমি যে কোনো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সেটা বলা হতো। মানে গণতন্ত্রের হত্যা কাকে বলে আমার সেই ধারণা কিন্তু আমারও রয়েছে। আমাদের ত্রিপুরাতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেনগুপ্ত মহোদয়। আমরা দেখেছি কি অবস্থা ছিল, কখন যে কাকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে। এই মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা, এই মিসার যে মানে কিভাবে প্রয়োগ হয়েছিল আমরা সবাই জানি। এবং সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের বহু জানাশোনা, আমার জানাশোনা বহু লোক আছে, অনেকে জীবিত আছে, অনেকে জীবিত নেই, তাদেরকে জেলের মধ্যে পুড়েছে এবং তার জন্য কোর্টেও যেতে পারবেন না এই মিসা আইনে। কি অবস্থা ছিল আমরা সবাই জানি। যে যেদিন এই 25শে জুন যখন এটা ডিক্লেয়ার হয় সকালবেলা, 25 মানে 26শে জুন সকালবেলায় রেডিওতে, অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন। কি ডিক্লেয়ার করলেন? যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ উনি বলেছেন ইমার্জেন্সি, এটা আমি বলছি এবং এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল। উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা, নাশবন্দির সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না। ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল। সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল। এবং ব্যবসায়ী থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে, প্রেসের যে তাদের যে রাইটস, যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর যে কুঠারাঘাত করা হয়েছিল বহু লোককে, ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে, পয়সা চেয়েছে তৎকালীন সময়ে, তার দুর্ব্যবহার করা হয়েছে। এই যে আপনার এই মিসা আইনের বলেছে টাকা না দিলে হবে না। বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ সরকার কংগ্রেসের পরিচালনাধীন ছিল, সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর পুরে দিত। তখন এই অবস্থার মধ্যে দেশের মধ্যে যখন আন্দোলন গর্জে উঠল, আমাদের জেপি নারায়ণ, আপনারা সবাই জানেন যে উনার নেতৃত্বে, নারায়ণজির নেতৃত্বে বিহার থেকে উনি আন্দোলন সেই গান্ধী ময়দান থেকে উনি শুরু করেন। এবং তারপরে উনার সাথে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমাদের যারা লিডাররা আছেন, আমাদের আদবাণিজ্যের থেকে শুরু করে জর্জ ফার্নান্ডেজ থেকে শুরু করে রাজনারায়ণ থেকে শুরু করে সবাইকে এরকম, বিশেষ করে আরএসএস এবং জনসংঘ তৎকালীন, তাই সমস্ত লিডারকে জেলের মধ্যে পুরে দিয়েছেন। আমরা আজকের এখানে আমার মেয়েরা যারা এখানে পার্টিসিপেট করবেন, আমি নিশ্চিত যে আগামী দিনে তারা এই যে জ্ঞান এবং এই যে আলোচনা করবে, তাতে করে এক তো যারা ওই সময়ে 1975 থেকে 1977 পর্যন্ত যারা নির্যাতিত হয়েছিল তাদের জন্য আজকে কিন্তু এই যে মক পার্লামেন্ট আমরা করছি, এক তো নিজেরাও জানলো, আবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু আজকের এই মক পার্লামেন্ট, তাদেরকে স্মরণ করার দিন। আমরা সবাই জানি যে এখানে যখনই আমরা ইমার্জেন্সি দেওয়া হয় ভারতবর্ষে, সেখানে 3 ধরনের ইমার্জেন্সি হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় ভগবান দাস অলরেডি বলেছেন যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের যখন 352 ধারা অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সি হয়। এবং ন্যাশনাল ইমার্জেন্সি কোনটা? যদি দেখা যায় এক্সটার্নাল যদি আক্রমণ হয়, ইন্টারনাল যদি সশস্ত্র বিপ্লব হয় বা আন্দোলন হয়, সেখানে করা যেতে পারে। এবং রাজ্য ভিত্তিক যখন ইমার্জেন্সি হয় সেখানে 356 দ্বারা সেটা প্রয়োগ করা হয়। এবং আমরা এখানে 1975 সালে সবচেয়ে বিতর্কিত যে ইমার্জেন্সি সেটা আমরা দেখলাম, ইন্দিরা গান্ধী 1975 সালে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন। এবং সেই আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, 360 ধারা যদি সেটা প্রয়োগ করে ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস হয় ভারতবর্ষে, তখন সেখানে দেওয়া যায়। আমার মনে আছে আমার
একটা মানে আমি সৌভাগ্যবান, কিসসা কুৎসিকা একটা সিনেমা তৎকালীন সময় হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেটাকে ব্যান করে দিয়েছিল তৎকালীন সরকার। এবং কিসসা কুৎসিকার মধ্যে একদম পুরো ডিটেলস তখন বলেছিল কিভাবে এই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দেশের ক্ষমতায় এই কুর্সিকে টিকে রাখার জন্য উনি কি কি করেছিলেন, সেই বিষয়গুলো তৎকালীন সময়ে দেখানোর চেষ্টা করা হয়েছিল। বন্ধুগণ, আজকে এখানে আমরা যারা আমি দেখলাম যে বিভিন্ন যারা আমাদের বিরোধী দলের নেতারা প্রায়ই বলেন যে দেশের মধ্যে মানে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন যে সরকার সেখানে গণতন্ত্রের উপর আঘাত আনছেন। আমি আমার যিনি পূর্ববর্তী বক্তা রাজীববাবু বলেছেন অলরেডি যে 370 দ্বারা যদি আমরা কথা বলি 35-এ, সেটা তো বর্তমান যিনি চিফ জাস্টিস উনি নিজেও বলেছেন, মিস্টার গাবিজি উনি নিজে বলেছেন যে 370 এবং 35 ধারা যেটা ইউনাইটেড ইন্ডিয়া হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন এবং আইনের মধ্যে এটা ছিল না এবং এটা আইন বিরোধী কাজ। গত 28 তারিখে উনি সেই বক্তব্য রেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আইন বাতিল করার জন্য উনি জম্মুর ভিতরে যখন ঢুকেন তো উনাকে কিভাবে অ্যারেস্ট করেছেন আমরা সবাই জানি এবং কিভাবে ওনার মৃত্যু হয় সবাই আমরা জানি। এবং যেভাবে দেশের অখণ্ডতার জন্য উনি যখন বলিদান হন তখন এই যে এক দেশ এক বিধান এক নিশান এই যে বিষয়গুলো এসছে আমরা সবাই এই বিষয়ে জানি, উনি বলিদান হয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সত্যি বলতে কি সংবিধান বাঁচানোর জন্যই এই 370 এবং 35-এ উনি সেই সংবিধান সংশোধন করলেন। এবং আজকের জম্মু কাশ্মীর লাদাখ 3টে জায়গায় আমরা দেখেছি উন্নয়ন। আমাদের যারা মহিলারা আছেন, মাইনরিটি যারা আছেন, মুসলিম মহিলারা আছেন, তাদের প্রতি কত কথা আমরা শুনতাম যে মানে এর আগের যে সরকার ছিল তারা বলতো খালি অরুণোদন করতো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি এই সংবিধানকে বাঁচানোর জন্য 3 তালাক বিলোপ করেছেন। যদি সংবিধান বাঁচানোই হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি সেই কাজটা করেছেন। বন্ধুগণ, আমি আশা করি যে এই বিষয়গুলো এখানে আরও বিস্তারিত আলোচনা হবে যখন এখানে কম্পিটিশন হবে, যারা এখানে আজকের মক পার্লামেন্টে এখানে আলোচনা হবে এবং এইগুলো আমাদের খুব দরকার। আমার খুব ভালো লাগলো যারা অনেকের চেহারাও আমি চিনি না, অনেক ছেলে মেয়ে অনেক মেয়েদের এবং ছেলেদের ওখানে দেখেছি যে তারা আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এমন সব ব্যক্তি এমন সব ছেলে মেয়েরা যারা ইয়ুথ যারা আছেন তাদেরকে আপনাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আপনারা আহ্বান করেন যে তারা যেন রাজনীতিতে আসে, কারণ রাজনীতি সম্পর্কে অনেকের একটু অন্যরকমের একটা ভাবনা চিন্তা থাকে, গার্জিয়ানরাও চায় না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন এমন সব ফ্যামিলিকে আপনারা আহ্বান করুন যাদের কোনো রকম তাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনোদিন রাজনীতিতে আসেনি, তাহলে এদের মধ্যে যে ট্যালেন্ট আছে ট্যালেন্ট ব্যক্তিরা কিন্তু রাজনীতিতে আসে না। আমি আশা করি আগামী দিন যেসব ছেলেমেয়েরা এখানে আসছেন আগামী দিন আমাদের রাজ্যের এবং দেশের যে মাননীয় প্রধানমন্ত্রীজি 2022-এ যে ঘোষণা দিয়েছেন যে অমৃতকাল এবং আমাদের যে দেশের উন্নয়নের জন্য যে 2048-এর মধ্যে দেশকে সর্বাঙ্গীন উন্নয়নের যে ডাক উনি দিয়েছেন এবং তাদের কারণে আগামী দিন তাদের পার্টিসিপেশনে এই দেশকে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত তৈরি করতে পারবো। আমি আবার আজকের এই মক পার্লামেন্ট তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক ধন্যবাদ আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ মহোদয়কে। পিসি চন্দ্র জুয়েলার্সের নিবেদন স্বর্ণ মৃগয়া মনোমোহিনী অলংকারের অনন্য প্রদর্শনী। পান আকর্ষণীয় অফার, গয়নার মজুরির উপর পান আপ টু